নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা পেয়ে গেছি আজকে সাগরের বিজেপির বিশিষ্ট নেতা দেবাশিস বেরাকে। দেবাশিসদার কাছে আমাদের একটা বিষয় নিয়ে জানার আগ্রহ আমাদের রয়েছেই। গোটা পশ্চিমবাংলার মানুষের ইনফ্যাক্ট আগ্রহ রয়েছে। মমতা ব্যানার্জি গত 5 তারিখে এসে তিনি বললেন যে গঙ্গাসাগরে তিনি যে ব্রিজ, সেই ব্রিজ স্থাপনের কাজ তিনি নাকি শুরু করে দিয়ে গেলেন, এই কথা তিনি বললেন। এবং আমরা গঙ্গাসাগরের এই যে মেলা, সেই মেলায় ঘুরে দেখলাম সেখানে অলরেডি হোর্ডিং লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মমতা ব্যানার্জি নাকি ব্রিজ তৈরি করে ফেলেছেন। সেই ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য তাকে তারা অভিনন্দন জানাচ্ছেন। সেই অভিনন্দন জানিয়ে আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গাসাগর মেলায় যে হোর্ডিংগুলো লাগানো হয়েছে সেই হোর্ডিং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেই হোর্ডিং তারা লাগিয়ে দিয়েছে গোটা গঙ্গাসাগর জুড়ে। আসল রহস্য কি, গোটা বিষয়টা আমরা দেবাশিসদার কাছে জানার চেষ্টা করব। দেবাশিসদা, আসল বিষয়টা কি? নমস্কার স্বপন বাবুকে এবং নিউজ নয়া ভারত নিউজ চ্যানেলের সমস্ত দর্শক সাধারণকে নববর্ষের শুভেচ্ছা এবং সাগরদ্বীপবাসীর পক্ষ থেকেও প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রতিনিয়ত এই টিভি চ্যানেলের সঙ্গে, নিউজ চ্যানেলের সঙ্গে জড়িত আছেন, দেখছেন, এবং স্বপনবাবু আমাদের প্রাণের একজন মানুষ হয়ে গেছে। ওনারই আহ্বানে এবং আমাদেরও আহ্বানে উনি আমাদের এখানে এসছেন, সাগর মেলাতে এসছেন, 2026-এর সাগর মেলাতে। তো যাই হোক, স্বপনবাবু যেটা প্রশ্ন করলেন, আমাদের সাগরদ্বীপের মানুষের দুটি ডিমান্ড ছিল, একটা ব্রিজ এবং ইলেকট্রিক। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা ইলেকট্রিকের সুবিধাটা পেয়েছি, যদিও পরিপূর্ণভাবে এখন কাজটা হয়নি। এখন কিছু কিছু জায়গায় এখনও বিদ্যুৎ শূন্য অবস্থায় আছে, আশা করি কিছু দিনের মধ্যে হয়ে যাবে। তো কিছু আমরা দেখেছি বামফ্রন্ট আমল থেকে আমাদের লড়াই ছিল সাগরে একটা ব্রিজ হোক। সাগরের মানুষ, আজকের সাগরদ্বীপের মানুষ যেটা হচ্ছে 89, 90, 91 এরকম পার্সেন্টেজ মানুষ শিক্ষিত মানুষ সাগরদ্বীপের। এই শিক্ষিত মানুষকে কর্মসূত্রে, পড়াশোনার জন্যে, উচ্চশিক্ষার জন্য, বিভিন্ন পরীক্ষার পারপাসে এবং চিকিৎসার জন্য মানুষকে প্রতিনিয়ত কলকাতায় বা অন্যান্য জায়গায় যেতে হয়, অপর রাজ্যেও যেতে হয়। তো সেই জায়গাতে এই বিদ্যুতের সমস্যাটা যেমন মিটেছে, কিন্তু ব্রিজের সমস্যা না মিটলে কিন্তু এইসব সমস্যার সমাধান করা যাবে না। রাইট। তাই মানুষের এই দীর্ঘদিনের প্রত্যাশা ব্রিজকে নিয়ে। বামফ্রন্ট আমলেও বামফ্রন্ট 35 বছরের বামফ্রন্ট চলে যাওয়ার সময় ও সেরকম একটা আওয়াজ বিরোধীদের পক্ষ থেকে উঠেছিল, কিন্তু ওনারা কিছু করতে পারেননি, তার আগে শেষ হয়েছে। কিন্তু মানুষের প্রত্যাশা অনেক ছিল, সেটা কোনোটাই পূরণ হয়নি, বিদ্যুৎও হয়নি আর ব্রিজও হয়নি। কিন্তু বর্তমানে এই ব্রিজটা নিয়ে বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা প্রচুর ছিল। 2011 সালে এই তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের প্রত্যাশা, সাগরদ্বীপবাসীর প্রত্যাশা একটা অন্য জায়গায় ছিল। কারণ সাগরদ্বীপ তো একটা শুধু তীর্থক্ষেত্র নয়, বর্তমানে একটা পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। রাইট। কারণ এখানে কপিলমুনি মন্দিরে আসা তীর্থযাত্রীরা শুধু কপিলমুনিকে দেখে বর নেন না, সেই সঙ্গে একটা সময় কাটিয়ে এখান থেকে যাওয়ার চেষ্টা করেন, এবং বিভিন্ন হলিডেতেও এখানে এসে থাকার ব্যবস্থা আছে, প্রচুর ব্যবস্থা এখন হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা অল্প সময়ের জন্য ছোটখাটো একটা ট্যুর প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আসবে, কিন্তু ব্যাঘাতটা ঘটে এই নদীতে। এই নদীটা অতিক্রম করতে গিয়ে সমস্যা, নাব্যতা কমে যাওয়ার জন্য 8 ঘন্টা, 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ থাকে। এবং এই ফেরি সার্ভিসের ডেভেলপমেন্ট করার জন্য ব্রিজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। তাহলে মানে পর্যটনটাও আরো ডেভেলপ করে। পর্যটন শুধু নয়, সাগরদ্বীপের মানুষের অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা খুব সুন্দরভাবে। এই একটা সাগর মেলা হয়েছে, সাগরদ্বীপের 70% মানুষ সাগরমুখী, সাগরে কিছু ইনকাম করবে, সারা বছর সেই ইনকামের জায়গা থেকে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, এরকম মানুষের একটা প্রত্যাশা। তো সেই জায়গায় এই ব্রিজটার সমস্যার কারণে এই পর্যটন শিল্পটা দ্রুত স্প্রেড করতে পারছে না। যদিও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2012 সালে এসে সাগরে 3টে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য রূপসাগর, ঢেউসাগর, ভোরসাগর ঘোষণা করেছিলেন, কিন্তু তার ডেভেলপমেন্ট কিছু হয়নি। এবং পরবর্তী সময় ওই সময় উনি এও বলেছিলেন সাগরে একটা গভীর সমুদ্র বন্দর হবে এবং 4 লেনের রাস্তা হবে। সেই রাস্তায় বন্দরের কানেক্টিং, বন্দরের যা কিছু পরিবহন সংক্রান্ত বিষয় সেগুলো তার সমাধান হবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু আমরা দেখলাম কি, এই মানুষের, সাগরদ্বীপের মানুষের এই যে ব্রিজের প্রত্যাশাটা হঠাৎ করে আবার 2024 সালে নতুন করে আবার মাথাচাড়া দিল। কারণ আমরা সবাই জানি, এটা কি লোকসভা নির্বাচনের ঠিক আগে? আচ্ছা, লোকসভা নির্বাচনের ঘোষণার ঠিক 2-3 মাস আগে এটা নিয়ে খুব জোর আওয়াজ উঠলো। এমনকি মার্চে, যেহেতু মে মাসে ভোটটাই ছিল, মার্চের বাজেটে
মানে রাজ্য সরকারের বাজেটে ফেব্রুয়ারিতে যে বাজেট হয়েছিল, বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ব্রিজের প্রাথমিক কাজকর্ম করার জন্য। আচ্ছা। সেটা নিয়ে বিভিন্ন রেপ্লিকা তৈরি করে আমাদের বিভিন্ন হাট সভাগুলোতে আমাদের সাগরের মন্ত্রী মশাই নিজে থেকে তৃণমূল নেতৃত্বকে কাজে লাগিয়ে বড় বড় হোর্ডিং, ফেস্টুন, ব্যানার করে রেপ্লিকা মানুষকে দেখে যে সাগর দ্বীপের মানুষের সব থেকে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে ব্রিজ, আমরা ব্রিজ করে দেবো, তার প্রাথমিক কাজকর্ম এটা বঙ্কিম হাজরা তিনি উদ্যোগ নিয়ে করেছেন, উদ্যোগ নিয়ে করেছেন। আমার জন্য হয়েছে, আমি অনেক লড়াই করেছি, অনেক সংগ্রাম করেছি, সেখান থেকে এই মন্ত্রিসভা থেকে এটা পাস করানো গেছে। পরপর ধীরে 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 সেটা আরো বাড়বে। তো চলে গেল নির্বাচনের পরে আর কোনো কিছু ক্রিয়াকলাপ কিছু আমরা দেখতে পাইনি। আর আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেখানে বিরোধীদের কোনো কথা বলার জায়গা নেই। আর বিধানসভায় সেরকম বিরোধীদের কোনো প্রশ্নের তো উত্তর আজকের 14 বছর দেয়নি, আর আগামী যে কয়েকটা দিন আছে তার দেবে বলে আমাদের মনে হয় না। তারপরে আবার দেখলাম কি 2024-এর পরে আবার 2025-এ আবার বাজেটে 200 কোটি টাকা, তাহলে আগে ছিল 200, আবার এলো 200, তাহলে 400 কোটি টাকা 400 কোটি টাকা এসে গেছে। এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, আবার একটা দৌড়ঝাঁপ। পঞ্চায়েত ভোট সামনে ছিল, পঞ্চায়েত ভোটের আগে আবার একই রকম ভাবে ব্রিজ নিয়ে চিৎকার চেঁচামেচি, রাজনৈতিক প্রপাগান্ডা যেটা হয় সেটা হলো। আবার নতুন করে এই যে আজকের 26-এর বিধানসভা নির্বাচন, এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেটে আর কিছু আমরা দেখতে পাইনি, কোনো কথা হয়নি। বাজেট দেখতে পাই কি করে? এরা বললে তবে তো আমরা দেখতে পাই, বুঝতে পারি। তো বাজেটে কোনো কিছু নেই। হঠাৎ করে সাগর মেলার উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে 5 তারিখে আমি সাগরে আবার নতুন করে সাগর সেতুর, সাগর ব্রিজের শিলান্যাস করব। তো শিলান্যাস ভাষাটা নিয়েও আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। শিলান্যাস বলে কোনো আবিধানিক ভাষা আছে কিনা আমি এখনো পরীক্ষা করে দেখিনি, অভিধানটাও দেখিনি। তো যাই হোক, শিলান্যাস করবেন, সো যাই বলে বলুক, কারণ উনি তো বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। রামায়ণ নজরুল রচনা করেছিলেন, গান্ধীজির অনশন ভাঙিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, 1800 কেজি বাচ্চার ওজন হয় জন্মাবার সময়, যাই হোক এসব ভুলভাল তো উনি বলেনও। তো যাই হোক, আমাদের এসব দিকে লক্ষ্য নেই। সাগরদ্বীপের মানুষ উচ্চশিক্ষিত মানুষ, সুন্দরবন অঞ্চলে সব থেকে এগিয়ে থাকা এলাকার মানুষ, অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে আমরা চেয়েছিলাম যে এখানে ব্রিজটা হোক, যাই পারে হোক না কেন। তো তারপরে আমরা কি দেখলাম যে জানুয়ারি মাসের 5 তারিখে সাগরে শিলান্যাস হবে। উনি শিলান্যাস করবেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে, শিলান্যাসটাও হয়ে গেছে। তো সব থেকে মজার ব্যাপার কি দেখলাম যে এই ব্রিজটার জন্য নাকি বরাদ্দ হয়েছে 1700 কোটি টাকা। আচ্ছা। আবার পেপারে দেখছি 1670 কোটি টাকা, উনি বলছেন 1700 কোটি টাকা। আচ্ছা। 4.54 কিলোমিটার দৈর্ঘ্য 4 লেনের রাস্তা হবে ব্রিজের। মানে বাজেট বরাদ্দ নিয়েই বলছেন একটা কনফিউশন তৈরি হয়েছে। হ্যাঁ, বাজেট বরাদ্দ দু জায়গায় দু রকম দেখছি, দু জায়গায় দু রকম আছে, 1670 আর 1700 কোটি টাকা। 1700 কোটি, উনি বলছেন 1700 কোটি টাকা, 1670। আবার পেপারে দেখছি এই ব্রিজটা তৈরি করতে 4 বছর সময় লাগবে। আচ্ছা। আবার উনি ওখানে মিটিং এ 3 বছর বলে গেছে। 2-3 কে বলছে? এটা মুখ্যমন্ত্রী। আরে এটা কি হয়? আপনি সবনবাবু বলুন তো, যে পেপারে একটা কে তাকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর রিপোর্ট দিচ্ছে যে এটার মেয়াদকাল কত। আবার মুখ্যমন্ত্রী এখানে বলছে 2-3, আর 2-3 এর ডিফারেন্স কত? 1 বছরের। তাহলে মুখ্যমন্ত্রীর কথা কি এর কোনো ভ্যালুয়েশন আছে? তারপরে কি দেখলাম যে 4 লেনের রাস্তা হবে, খুবই ভালো কথা। ইতিমধ্যে যে ওই ব্রিজ তৈরি করার জন্য যাদের জমি নেওয়া হবে তাদের টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাজেটে বরাদ্দকৃত টাকা তো দেওয়া হবে জমিদাতাদের উপরে, এটা তো হয়। এবারে একটা ব্রিজ হওয়ার জন্য সর্বপ্রথম কি হয়, তার একটা প্ল্যান তৈরি করা হয়, তারপরে প্ল্যান এস্টিমেট করা হয়, তার বরাদ্দ যেটা, তারপরে ইঞ্জিনিয়ার দিয়ে সেটা ভেটিং করানো হয় যেটা সঠিক আছে কিনা, কোন প্রসেসে হবে। তারপরে কি করা হয়, সয়েল টেস্ট করা হয়, পরিবেশ দপ্তরের ছাড়পত্র নিতে হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আমাদের এই হুগলি নদীতে এই যে ব্রিজটা হবে কচুবেড়িয়া এবং লট নম্বর 8-এর মধ্যে, এই ব্রিজটা হচ্ছে একটা আন্তর্জাতিক জলপথ। বাংলাদেশের জাহাজ প্রতিনিয়ত যাতায়াত করে এখান দিয়ে। তাহলে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র লাগবে 100% কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের জন্য আমরা যতটুকু বুঝেছি এখনো পর্যন্ত কোনো আবেদনই রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি, অনুমোদন লাভ তো পরের কথা। এটা বিরোধী দলনেতাও আপনাদের এখানে এসে বলে গেছে। আমাদের সাগরে উনি মিটিং করতে এসে একই কথা বলেছেন
তারপরে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে কয়েকটা খুঁটিকে কালারিং করে নদীতে দেওয়া হয়েছে, বলছে সয়েল টেস্ট হচ্ছে, সয়েল টেস্ট। আচ্ছা, কি হাস্যস্কর ব্যাপার চলছে। তো সার্বিকভাবে এই যে বিষয়গুলো, আর পরিবেশ দপ্তর একই রকম ভাবে শুভেন্দু অধিকারী এখানে মিটিং করতে এসে বলছে পরিবেশ দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আবেদনই জানানো হয়। আচ্ছা, আর লারসেন অ্যান্ড টুব্রো বলে একটা কোম্পানি, যেটা আমরা এলটি কোম্পানি হিসেবে জানি, এলটি লারসেন অ্যান্ড টুব্রো নাকি ওরা টেন্ডারটা পেয়েছে, খুব রিসেন্ট কাজ শুরু করবে, কাজ হয়ে যাবে। এটাও কি খুব অথেন্টিক বলে আপনার মনে হচ্ছে? আমি তো সত্যি কথা বলছি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে কোনো পোর্টালে কিংবা কোনো নিউজ চ্যানেলে কিংবা ওয়েবসাইটে কোথাও কেউ এই ডাটাটা যদি দেখাতে পারেন, আমি শিরোমস্তকে এটা মেনে নেব, কিন্তু কোথাও আমরাও দেখিনি। আর তারপরে 5 তারিখে উদ্বোধনের পরে যা চলে গেছে, সেটা ধীরে ধীরে মানুষ তো অ্যাকচুয়াল সত্যি কথা কি 24 সাল থেকে এই কয়েক বছরের মধ্যে শুধু নয়, বিগত দিনের ইতিহাস, মমতা খেয়াল খুশি মোহাম্মদ বিন তুগলকের মতো একটা প্রশাসন চলছে। সাগরদ্বীপের মানুষকে 2026-এ সাগরদ্বীপের মানুষের ভোটটাকে তৃণমূলের অনুকূলে নিয়ে যাওয়ার জন্য এটা একটা ভাঁওতামি ছাড়া আর কিছু নয়। তবে আমরা সর্বতভাবে প্রত্যাশা করি সাগরদ্বীপে একটা ব্রিজ হোক। আপনি সাগর মেলাতে এলেন, বিভিন্ন সংবাদ এটা ওটা সংগ্রহ করে দেখলেন যে মানুষের এই ডিমান্ডটা কিন্তু ব্যাপক। আজকে সাগর মেলার জন্য যে টাকা ব্যয় করা হয়, যে টাকার তছনছ হয়, সেই টাকার তছনছটা এটা কার টাকা? পাবলিকের টাকা। কিন্তু মমতা ব্যানার্জির কোনো ব্যক্তিগত টাকা না, ব্যক্তিগত ইনকামেরও টাকা না, এটা মানুষের টাকা, পাবলিকের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকাকে এইভাবে নষ্ট করা হচ্ছে এবং ভোগ করছে কারা? শুধু ভোগ কিন্তু করছে বড়বাবুরা, ভোগ করছে রাজাবাবুরা, ভোগ করছে রাজতন্ত্রের মতো, তোমরা যা পারো করো, আমরা লুটে পুটে খাই আর আমাদের ভাগ দিয়ে দাও, এরকম একটা ব্যাপার চলছে। জানি না আমাদের যে ফলে শেষ পর্যন্ত আপনি কতটুকু আশাবাদী, নাকি আপনাকে এর জন্য আবার অপেক্ষা করতে হবে? এই যে মমতা ব্যানার্জি, আপনার কথা অনুযায়ী আমি যা বুঝলাম, আপনাদের সাগরের আপনি একজন মানুষ, এমন মানুষ যা সাগরের প্রায় প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনার ওতপ্রোতভাবে যোগাযোগ রাখেন। আপনি সাগরের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও আপনার সঙ্গে আর যোগাযোগ আছে। মানুষের প্রত্যাশার কথা আপনি এখানে বললেন। প্রত্যেকটা স্কুলের সমস্ত সাগরদ্বীপে যতগুলো হাই স্কুল আছে, যতগুলো প্রাইমারি আছে, সমস্ত স্কুলের সঙ্গে HM থেকে শুরু করে সমস্ত শিক্ষকদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সবার খুব ভালো যোগাযোগ আছে। কিন্তু 2012, তবে আপনাকে একটা আশার কথা বলি, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে বাজেট হয়েছিল, একটা ইস্তাহার প্রকাশ করতে হয়তো বিজেপির পক্ষ থেকে যে ইস্তাহার হয়েছিল যে আপনারা সাগর থেকে আমাদের অন্তত ক্ষমতা কি হবে পরের কথা, সাগর থেকে আমাদের বিধায়ককে নির্বাচিত করুন, আমরা কথা দিচ্ছি আগামী 3 বছরের মধ্যে এখানে ব্রিজ করে দেবো। বিজেপির সেই 21-এর ইস্তেহারে সে কথা তারা বলেছিল। এবার 26-এর ইস্তেহারে তারা কি বলে সেটা নিশ্চয়ই আমাদের নজর থাকবে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মমতা ব্যানার্জির এই যে সাগর, এটাকে তিনি একরকম ঘুরিয়ে ভাঁওতাই বলার চেষ্টা করছেন। 12 সাল থেকে আপনারা প্রত্যাশা পাচ্ছেন, 26 সাল পর্যন্ত ওই একই গল্প চলছে। বাজেট বরাদ্দ হচ্ছে, হবে শিলান্যাস, এইখানেই আটকে থাকছে। আপনারা কি মনে করছেন যে এইটার পরিস্থিতির পরিবর্তন ঘটলে পশ্চিমবাংলায়, যদি আগামী 2026-এর আমরা যা বুঝতে পারছি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির এই নির্বাচনে ভয়ঙ্কর চাপ আছে, পরিস্থিতির পরিবর্তন ঘটলে আপনারা কি এটা প্রত্যাশা করছেন যে এখানে একটা মানুষের জীবনেরও পরিবর্তন ঘটতে পারে? মানুষের জীবন এক রাতের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, রাতারাতি পরিবর্তন হবে। সাগরদ্বীপের মানুষ অর্থনৈতিকভাবে যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, শিক্ষার দিক থেকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, অনেক পরিবর্তন হবে। আমাদের সাগরদ্বীপে বেশিরভাগ মানুষ পান চাষের উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল। আপনি যান, আমি তো বলছি, পান বাগানে যেসব ছেলেরা যুব সমাজ কাজ করছে, সব মাস্টার ডিগ্রি করা, তারা কেন করছে? আজকে কলকাতায় গিয়ে আসতে একদিনের সম্ভব নয়, কোথাও কারখানাতে, কোথাও পশ্চিমবঙ্গে কোনো জায়গায় অস্থায়ীভাবে কাজ করবে। পশ্চিমবঙ্গের শিল্পের তো কী অবস্থা, এই 15 বছর 14 বছরে 11 বার বিশ্ববঙ্গ সম্মেলন হয়েছে, এর শিল্পপতি এত টাকা ইনভেস্ট করবে, ও করবে সে করবে, কিন্তু তার কি হয়েছে না হয়েছে আমাকে বলতে হবে না, আমাদের দর্শক সাধারণ সবাই আমার থেকে আরও বেশি এ বিষয়ে জানেন। তো আরও একটা কথা আপনাকে বলি, সাগরে শুধু ব্রিজ নয়, আমি চাই যে সাগরে এই জলপথে পরিবহনের একটা সুষ্ঠু ব্যবস্থা হোক। সেটা কিন্তু সহজে করা যেত, সেটা কিন্তু করেনি। আর এখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা করতে দিচ্ছে না, কারণ প্রত্যেক বছর সাগর মেলার সময় 60-70 লাখ টাকা খরচ করে বালি কাটা হচ্ছে, কিন্তু আবার সেই বালিটা চোরাপথে চলে যাচ্ছে, মানে চোরাপথে বিক্রি হচ্ছে। সেই টাকাটা আমাদের MP থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি পর্যন্ত টাকাটা চলে যাচ্ছে। আমাদের কাছে তথ্য আছে, সূত্র আছে, একদম ডাইরেক্ট আপনাকে বলছি।
আজকের কিন্তু আমাদের যে জায়গায় পরিবহন ব্যবস্থাটা এখন ভেসেল সার্ভিসটা চলে, ওর পূর্ব দিকে যে ইলেকট্রিকের টাওয়ার আছে, মাটিতে যে প্রথম পয়েন্ট আছে, ওই সোজা যদি একটা জেটি বানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে ওই রকম জেটি তৈরি করতে এমন কিছু খরচা লাগবে না। এখন তো টেকনোলজি অনেক উন্নত। আজকের ওই রকম যদি একটা জেটি বানিয়ে দেওয়া হয়, সাগরদ্বীপের মানুষের এই যে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পেশেন্ট নিয়ে যাওয়া, আমরা এরকম দেখেছি। স্বপনবাবু, আপনাকে কি বলবো, একটা মা এই রুদ্রনগর হসপিটালে গেছে, হসপিটাল নিয়ে বললে আবার অনেক কথা বলতে হয়। আমাদের হসপিটালে অ্যানাস্থেসিয়ার কোনো ডাক্তার নেই। একটা প্রসূতি মা যদি আসে, সঙ্গে সঙ্গে ওই পারে যাও। আমি দেখেছি আমার চোখের সামনে কাপড় ঘিরে দিয়ে একটা প্রসূতি মাকে বাচ্চা প্রসব করিয়েছে, তাকে আবার কাকদ্বীপ হসপিটালে পাঠিয়েছে। আমি অ্যাট প্রেজেন্ট আমি থেকে এরকমও দিন গেছে। আর এখানে ইএনটি স্পেশালিস্ট সপ্তাহে 2 দিন দেখে, হাড়ের ডাক্তার আছে সপ্তাহে 1 দিন। শুনেছেন পশ্চিমবঙ্গে আজকের দিনে এই সময় দাঁড়িয়ে এরকম একটা ব্যাপার। এই যে মায়েদের যাতায়াত, প্রসূতি মাদের হসপিটালে গেলেই যাও, ওপারে চলে যাও, ওপারে চলে যাও, ওপারে চলে যাও। তারপরে এই যে পড়াশোনার ক্ষেত্রে কত ছেলে কত পরীক্ষা দিতে পারে না। আমি গিয়ে ভেসেল ঘাটে যারা ট্রলার, অস্থায়ী যে ট্রলার, 50 টাকা 60 টাকা 100 টাকা ভাড়া করে যাতায়াত করে, আবার তার টাকাটা চলে, সেটা একটা মজার ইতিহাস। 40 টাকা ভাড়া নেয়, 30 জন নিতে পারবে, 1200 টাকা ভাড়া, 200 টাকা চলে যাবে প্রশাসনিক, পুলিশ সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে, 1000 টাকা ট্রলার মালিকের কাছে থাকবে। এটাও চলে। মানুষ মেনে নিচ্ছে কেন? নিরুপায়, কিছু করার নেই। 8 ঘন্টা 10 ঘন্টা বসে থাকতে হবে এই শীতকালে, বর্ষার সময়। তো আমি সর্বতভাবে প্রশাসনের কাছে একটাই মাত্র আমার বিনীত নিবেদন, যে সাগরদ্বীপের মানুষকে এই জায়গার থেকে পরিত্রাণের জন্য বা নিষ্কৃতি দেওয়ার জন্য একটা ব্যবস্থা করুন, এবং একটা নতুন করে জেটি তৈরি করা হোক। বর্তমান যে জেটি, তার পূর্ব দিকে একটা জেটি তৈরি করে মানুষের 24 ঘন্টা পারাপারের ব্যবস্থাটা করে দিন। সেটা করা যায় জানি না। তো আমার কাছে, আমি যেহেতু একজন বিরোধী মানুষ, এই সরকারের বিরোধী একজন মানুষ, তো আমি জানি সরকারের মেয়াদ আর বেশি দিন নেই। তো আমি কথা দিতে পারি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে, যেহেতু এই মুহূর্তে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার অপেক্ষায় আছে এবং ভারতবর্ষে 20টা রাজ্যে এই মুহূর্তে অবস্থান করছে, আমরা সর্বতভাবে যেরকম বিগত দিনে লড়াই আন্দোলন করে চলেছি, আগামী দিনেও আমাদের বিজেপি সরকার আসলে সাগর থেকে আশা করি আমাদের বিধায়ক নির্বাচিত হবেন। আমাদের সর্বপ্রথম আবেদন থাকবে, সাগরে যে কোনো প্রকারে একটা ব্রিজ নির্মাণ করা হোক, এবং সাগরদ্বীপের মানুষের এই উচ্চ শিক্ষিত, অর্থনৈতিকভাবে সুন্দরবন অঞ্চলে এগিয়ে থাকা সাগরদ্বীপের মানুষ আরও তার জীবন জীবিকা, শিক্ষা দীক্ষা, চাকরির যে সুবিধা, চিকিৎসার সুবিধা, এগুলো পাক, এবং এই ব্রিজের মাধ্যমে আরও জনজীবন উন্নত হোক, সাগরদ্বীপ উন্নত হোক, সাগরদ্বীপ ভারতবর্ষের মানচিত্রে আরও একটা অন্য জায়গায় যাক, এবং পর্যটন শিল্প হিসেবে সাগরদ্বীপের মানুষ বিভিন্ন জায়গার মানুষকে আসার এই যে আহ্বান সাগরদ্বীপের পক্ষ থেকে যাক বিভিন্ন জায়গায়, এই প্রত্যাশা করে স্বপনবাবুর মতো একজন বিশিষ্ট মানুষকে আমার পক্ষ থেকে আর একবার নমস্কার, শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। দেবাশিস দা অসাধারণ বললেন। আমরা দেবাশিস বেরার কাছ থেকে জেনে নিলাম যে এই মুহূর্তে সাগরদ্বীপের প্রকৃত সমস্যা কি, এবং সেই প্রকৃত সমস্যার সমাধানের ক্ষেত্রে কি অবস্থা, প্রকৃত অবস্থা কি, যেটা প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাটা কোথায়, প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে ফারাক কি আছে, এই সমস্ত বিষয়ে দেবাশিস দা পরিষ্কার করে বলেন। এবং তিনি এটা বলছেন, দাবি করছেন, তার দলের পক্ষ থেকে এটা দাবি করছেন, 2021 সালের নির্বাচনী ইস্তেহারে তাদের এটা প্রতিশ্রুতি ছিল যে এখান থেকে সরকার নয়, বিধায়ক জিতলেই তারা এখানে ব্রিজ তৈরি করবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2026-এর নির্বাচনী ইস্তেহারের দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। তবে তিনি এটা আশাবাদী 26-এর পরিবর্তন এই সাগর অঞ্চলের মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে, এটা তিনি দাবি করছেন। আমরা সেদিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায়। আর সকলকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন, লাইক দিন, আর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানান। দেবাশিস দাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দেবাশিস দা, ভালো থাকবেন, সকলে ভালো থাকুক, সাগরের মানুষ ভালো থাকুক, সাগরদ্বীপের মানুষ সুস্থ সুন্দর থাকুক, এই প্রত্যাশা নিয়ে আমি ফিরে যাচ্ছি। নমস্কার।